আবির বিক্রমকে একটা বই 100 টাকায় বিক্রি করলো। কয়েকদিন পর যখন বিক্রমের বইটা পড়া হয়ে গেল তখন সেই বইটাই সে আবার আবিরকে 80 টাকায় বিক্রি করে দিল। তারপরের দিনই আবির সেই বইটাকে মানিকের কাছে 90 টাকায় বিক্রি করলো। তাহলে আবিরের মোট কত টাকা লাভ হলো? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ভেবে দেখো তো। হয়তো একটু কনফিউজিং, কিন্তু এই সমস্যাটার সমাধান 3 ভাবে ভাবা যায়। প্রথমত, আমরা জানি না আবির বইটা কত দিয়ে কিনেছিল, তাই প্রথম যখন সে বইটা বিক্রমের কাছে বিক্রি করলো তখন তার লাভ হয়েছে না ক্ষতি সেটা আমরা বলতে পারবো না। কিন্তু দ্বিতীয়বার সে বইটা বিক্রমের থেকে 80 টাকা দিয়ে কিনে মানিকের কাছে 90 টাকায় বিক্রি করলো, তাহলে এখানে আবির 10 টাকা লাভ করলো। দ্বিতীয়ত, আবির বইটা প্রথমে 100 টাকা দিয়ে বিক্রি করলো, তারপরে আবার 80 টাকা দিয়ে কিনে নিল, তাহলে এখন তার কাছে বইটা প্লাস 20 টাকা এক্সট্রা আছে, এটাই তার লাভ। মানিকের কাছে বিক্রি করাটা আমরা ধরবই না, কারণ আমরা জানি না বইটা আবির প্রথমে কত দিয়ে কিনেছিল। সেটা জানলে তাহলে মানিকের কাছে বিক্রি করার পর লাভের হিসেব করতে পারতাম, তাই এখানে আবির 20 টাকা লাভ করলো। তৃতীয়ত, আগের হিসেবে আমরা দেখলাম দ্বিতীয়বার বইটা কেনার পর আবির 20 টাকা লাভ করলো, আবার মানিকের কাছে বিক্রি করলো বিক্রমের কাছ থেকে কেনা দামের থেকে 10 টাকা বেশি দিয়ে, তাহলে এক্ষেত্রে আবির মোট 30 টাকা লাভ করলো। তাহলে এই তিনটের মধ্যে কোন সমাধানটা ঠিক? আসলে তিনটে সমাধানই ঠিক। একই জিনিসের অনেকবার কেনাবেচার ক্ষেত্রে মোট লাভের হিসেব হয় প্রথমে কত দিয়ে কেনা হয়েছিল এবং শেষে কত দিয়ে বিক্রি করা হলো সেটার পার্থক্য দিয়ে। যেমন যদি আবির বইটা 100 টাকা দিয়ে কিনতো আর বিক্রি করতো 120 টাকায়, তাহলে আমরা বলতে পারতাম যে আবির 20 টাকা লাভ করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা জানি না প্রথমে আবির সেই বইটা কত দিয়ে কিনেছিল, তাই তার শেষে কত লাভ হয়েছিল সেটা আমরা হিসেব করতে পারবো না। তাই এই তিনটে উত্তরই ঠিক যদি আমরা মোট লাভের সংজ্ঞার ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করি। এরকম সমস্যাগুলোকে ইংরেজিতে সেমান্টিক প্রবলেমস বা এটাকে বাংলায় অনুবাদ করলে শব্দার্থগত সমস্যা বলে। এই সমস্যার সমাধান নির্ভর করে আমরা কিভাবে সমস্যাটাকে বুঝছি তার উপরে। আর তাই একই সমস্যার ক্ষেত্রেও সবার আলাদা আলাদা উত্তর হতে পারে, আর এটার সঠিক উত্তর সেটাই হবে যেটাকে সবাই সর্বসম্মতভাবে সঠিক বলবে।